বিএনপির নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসছে বুলেট প্রুফ গাড়ি। এই খবর যখন গণমাধ্যমের শিরোনাম, তখন প্রশ্ন, বেগম খালেদা জিয়া কি আবারও সক্রিয় হচ্ছেন রাজনীতিতে? দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, পুরো বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী সেটিও স্পষ্ট করেছেন তিনি। ধারণা দেন নির্বাচনী ইশতেহারেরও। শফিকুল হকের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আর তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 27 দফা, দুয়ের মিশেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ঘোষিত 31 দফা। এটি হবে বিএনপির মূল নির্বাচনী ইশতেহার। 31 দফা বাস্তবায়নের জন্য সেটিই হোক আমাদের লক্ষ্য। আসছে নির্বাচনে 31 দফার বাইরে আর কি চিন্তা আছে বিএনপির? মূল বিষয়টি থাকবে যে আপনার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনাকে অত্যন্ত গুরুত্ব পাবে। লুটপাট হয়েছে যেটা, সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে ইশতেহারের মধ্যে। এবং আপনার যেটাকে আমরা বলি যে ব্যাংকিং সিস্টেমকে একেবারে মজবুত জায়গায় নিয়ে আসার ইশতেহার থাকবে। ইতিমধ্যে বলেছি যে আমরা 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো উইদিন 15 মান্থস। তার জন্য আমাদের ইতিমধ্যে টিম কাজ করছে, আমাদের অর্থনৈতিক টিম কাজ করছে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। এগুলোতে আমরা খুব আশাবাদী যে আমরা এগুলো আনতে পারবো ইশতেহারে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর জাতীয়তাবাদী দলের হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। রাজনীতির নানা চড়াই উতরাই দেখেছেন তিনি। সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী, দুই ভূমিকাতেই পারফর্ম করেছেন। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। তাকেই কি প্রধানমন্ত্রী পদে সামনে এনে নির্বাচনী প্রচারণায় নামবে বিএনপি, নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেই সামনে আনা হবে? এ নিয়ে খোলামেলা উত্তর মির্জা ফখরুলের। যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারেক রহমান কবে দেশে ফিরবেন, তফসিলের আগে নাকি পরে, এমন প্রশ্ন ছিল বিএনপি মহাসচিবের কাছে। অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যায়, টুকটাক কিছু সমস্যা আছে, সেগুলো সমাধান হচ্ছে। শফিকুল হক, 71, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার নবগঙ্গা পার্কে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভ দেখার পর এই মন্তব্য করেন শফিকুল আলম। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। যে কয়টি দল এখনো স্বাক্ষর করেনি তাদেরও সম্মতি রয়েছে। জাতীয় ঐকমত্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল এরই মধ্যে একমত হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের উপরে কোনো চাপ নেই। আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্ত হয়েছে। কোথাও একজন প্রার্থী থাকলে জনগণ না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে। এটা নিয়ে ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো চাপ আছে নাকি সরকারের উপরে? কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন, একই কাতারে আছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে। পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক জোটের নেতারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। এ সময় তারা বর্তমান সরকারের উপদেষ্টারা যেন আগামী নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেই দাবিও জানান সমাবেশে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই আন্দোলনের উদ্দেশ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন সহ নানা বিষয় তুলে ধরেন নাগরিক জোটের নানা পর্যায়ের নেতা ও কর্মীরা। সমাবেশ শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে দলটি। আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা, আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ জাগছে? আপনারা শেখ হাসিনা হতে চান? শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক, নিজেই নির্বাচনের প্রার্থী, এটা হতে চান?
জাতীয়করণ সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 12তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। সরকারের থেকে কোনো সাড়া না পেয়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মাদ্রাসা শিক্ষকরা বলেন, জাতীয়করণের ঘোষণা দিলেও গত 7 মাসে তা বাস্তবায়ন করেনি বর্তমান সরকার। 16,000 ইবতেদায়ী মাদ্রাসার কিছু অনুদান পেলেও বাকিগুলোর শিক্ষকরা বিনা বেতনেই কাজ করছেন। এমন অবস্থা চলতে থাকলে ইবতেদায়ী শিক্ষক ও কর্মচারীদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই বলেও জানান তারা। 5 দফা দাবি আদায়ের জন্য আগামী রোববার পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষকরা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন সম্ভাবনায় আলোচনায় সরব পুরো দেশ। এই নির্বাচনে নির্বাচিত সরকার চায় নারী ভোটাররা। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। সেই সাথে নারী ভোটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। নতুন ভোটাররা বলছেন, অনুকূল পরিবেশ পেলে ভোট কেন্দ্রে যেতে চান তারা। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মাঝে তরুণ প্রজন্ম এখন আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে নির্বাচনের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাস্তাঘাট সবখানেই এখন আলোচনা চলছে কি হতে চলেছে আগামী নির্বাচনকে ঘিরে। টাঙ্গাইলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, কেবল একটি নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের নিশ্চয়তা দিতে। আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশ ও জনগণের জন্য মঙ্গল হবে, এমনটাই মনে করছেন বেশিরভাগ শিক্ষার্থী। সকলে একদম সুষ্ঠুভাবে নিজের ইচ্ছা অনুযায়ী যাকে ভোট দিতে চায়, যে যাকে যোগ্য মনে করবে সে যেন তাকে ভোট দিতে পারে, এইটুকুই আশা করছি। আমি চাইবো এবং সবাই যেন, যারা নতুন ভোটার আছে তারা সবাই ভোট দিতে যায় এবং তাদের মতামতের বহিঃপ্রকাশ ঘটায়। তবে আমি সন্দিহান যে নির্বাচনটা, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না ওইটা নিয়ে। আর নারী ভোটারের ক্ষেত্রে যেটা বলবো, সেটা তো বাংলাদেশ কখনোই নিশ্চিত করতে পারেনি যে নারী ভোটাররা গেলে কি তারা কি সিকিউর আছে কি না। নারী বা পুরুষ এটা ম্যাটার না, যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে নারী পুরুষ সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। এখন মনে হচ্ছে নির্বাচন আসলে বোঝা যাবে যে কেমন হবে না হবে, কারণ আগে তো নারীদের যতটুকুই ছিল একটু ভালোই স্যাক্রিফাইস অনেক কিছু হইতো, কিন্তু এখন তো সরকার না থাকার কারণে অনেক সমস্যা হইতেছে। টাঙ্গাইল জেলার নারী ভোটাররা মনে করেন, যে কোনো নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। আর এটি করতে হলে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি শুনিনি যে স্টুডেন্টরা মেয়েদের নিরাপত্তাহীনতা বা তাদের চলাফেরায়, তাদের মত প্রকাশে কোনো সমস্যা হচ্ছে। সেদিক থেকে নির্বাচন যদি হয় সমস্যা হবে বলে আমার কাছে মনে হচ্ছে। প্রত্যেকটা নারী এখন আত্মনির্ভরশীল হচ্ছে এবং শিক্ষার পাশাপাশি তাদের এই সর্বক্ষেত্রে তাদের নিজেদের মতামত দেয়া, এটা কিন্তু শুরু হয়েছে এবং আমরা ইনশাল্লাহ নিয়ে ভবিষ্যতেও চিন্তা করব যে মেয়েরা সব ক্ষেত্রে তাদের মতামত দেবে। এদিকে তরুণ ভোটারদের ইতিবাচক মনোভাব রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আশার বার্তা দিচ্ছে। তরুণদের প্রত্যাশা একটি স্বাধীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে প্রতিটি ভোট হবে দেশের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার। মনিরা কাজেরি, ৭১। বহু প্রতীক্ষার পর লাল ফিতার বন্দি দশা থেকে মুক্তি পেল বিষাদনগর অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। সংশোধনী এনে 2022 থেকে 35 সালের জন্য এটির অনুমোদন দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে রাজধানীর প্রায় এলাকাতেই ভবনের উচ্চতা বাড়ানো হয়েছে। এটিকে স্বস্তিদায়ক বলছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। নগর পরিকল্পনাবিদদের দাবি, আগের ট্যাপে যে বিশৃঙ্খলা ছিল তার জন্য দায়ীদের শাস্তি হওয়া উচিত। জাহেদুল ইসলামের প্রতিবেদন। দেশের সবচেয়ে জনবহুল এলাকা রাজধানী ঢাকা। নগরায়নে খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি, কবরস্থান এবং জলাধার সহ বিভিন্ন এলাকা চিহ্নিত করে 2010 সালে আওয়ামী লীগ সরকার প্রণয়ন করে বিশদনগর পরিকল্পনা বা ড্যাব। পরে 2022 সালে এটি বাতিল করে 2022-35 সাল পর্যন্ত নতুন ড্যাব প্রণয়ন করা হয়। এলাকা ভেদে ভবনের উচ্চতা কমানো হয়, বিপরীতে মূল জলাধার ও জলস্রোত আলাদা করা হয়। এগুলো নিয়ে শুরু হয় বিতর্ক। মুখ্য জলস্রোত, সাধারণ জলস্রোত নাম দিয়ে বন্যা প্রবাহ অঞ্চলকে একটি ভোগ বা ভোগ্য সম্পত্তিতে পরিণত করলেন, যেটা ছিল আনটাচেবল। এর ফলে প্রায় 67% বন্যা প্রবাহ অঞ্চল শর্তযুক্ত ব্যবহার পরিবর্তনের
উপাদেয় খাদ্যে পরিণত হলো। এই বর্তমান সংশোধনকে সাধুবাদ জানিয়ে এগুলো সমস্ত বাতিল করে যারা যারা এগুলি দেওয়ার মধ্যে জড়িত ছিল তাদের প্রত্যেকের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া দরকার। নতুন সংশোধনীতে জলাধার ও বন্যাপ্রবণ অঞ্চল এক করা হয়েছে, যেখানে কোনো স্থাপনা ও ভবন নির্মাণ করা যাবে না। এতে এলাকাভেদে ভবনের উচ্চতা বাড়ানো হয়েছে। আবাসন ব্যবসায়ীরা নতুন উদ্যোগকে মন্দের ভালো বলছেন। ভবনের উচ্চতা বাড়ার ফলে যেটা হয়েছে, আমরা যেটা পাবো সেটা ফ্লোরগুলো বেশি পাবো, এর ফলে কস্টিংটা একটু কমে যাবে। আমার মনে হয় তাতে যারা ফ্ল্যাট কিনতে চায়, মধ্যবিত্ত আয়ের এবং যারা ফ্ল্যাটের ক্রেতা আছে, তাদের হাতে আমরা ফ্ল্যাটগুলো পৌঁছে দিতে পারবো একটা সুলভ মূল্যে বলা যায়। 54,000 কোটি টাকা এই খাতে লস হয়েছে এবং আমাদের প্রায় অলমোস্ট 40 থেকে 50% ডেভেলপার কিন্তু ঝরে পড়ছে। এই নতুন ড্যাবটা চালু হলে এই সেক্টরে গতিময় হবে এবং এই গতিময় হওয়া মানে হচ্ছে নতুন উদ্যোক্তা বলে, নতুন ইয়াং উদ্যোক্তা বলে, তারা কিন্তু আসবে। চলতি মাসের 19 তারিখ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশোধিত ড্যাব এবং ইমারত নির্মাণ বিধিমালা অনুমোদন দিলেও এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বাণিজ্যিকভাবে নয়, ঐতিহ্যকে ধরে রাখতে 3 বছর পর আবারও চালু হচ্ছে স্টিমার সার্ভিস বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে সদরঘাটে স্টিমার PS মাহসুদের পরীক্ষামূলক কার্যক্রমে যোগ দিয়ে এ কথা জানান তিনি বলেন 15 নভেম্বর থেকে চলবে স্টিমারটি। ঢাকা থেকে বরিশাল রুটে চলাচলের পরে চাঁদপুর রুটেও চলবে এই স্টিমার। নতুন প্রজন্ম ও বিদেশি পর্যটকদের মাঝে তুলে ধরতে এই সার্ভিস চালু থাকলেও বাণিজ্যিকভাবে নিয়মিত চলবে না। ভ্রমণ পিপাসুরা বলছেন তারা আবারও ঐতিহ্যবাহী স্টিমারে ভ্রমণ করতে পারবেন, তেমনি দক্ষিণাঞ্চলের নদীপথগুলোর সাথে পরিচিত হতে পারবে। 2022 সালের 22 সেপ্টেম্বর স্টিমার সেবা বন্ধ হওয়ার মধ্য দিয়ে 150 বছরের ঐতিহ্য থেমে যায়। যাত্রা শুরু হবে এবং আপনাদের মাধ্যমে এটা আরো প্রচার পাক, যাতে আমরা আমাদের দেশের ঐতিহ্যগুলোকে জীবিত রাখতে পারি। আমাদের দেশের ঐতিহ্য বলতে এখন কিছু নাই, যেটাই দেখছি ভেঙে ফেলো, ওটাই দেখছি নতুন করে। ইভেন পুরনো ঢাকার যে ঐতিহ্যটা ছিল ওইটাও তো এখন নাই। তো আমার প্রয়াস ছিল যে যেহেতু আমি শিপিং মিনিস্ট্রিতে আছি, এনারা যখন বললো যে এগুলো কী করবো স্যার, তখন আমি বললাম যে 1 বছর আগে বললাম যে একটা তৈরি করেন, দেখা যাক তৈরি হয় কিনা, এবং সেটা ঐতিহ্য হিসাবে আমরা চালাবো। যারা এটাকে অপারেট করবে তারা একটা প্রফিট করতে পারবে এবং দেখা যাবে যে অন্য যারা পর্যটক যারা আছেন তারা সবাই উপকৃত হবে আর কি। আমার যেটা মনে হয় যে পর্যটন আমরা এদিকটাকে ফোকাস করতে পারি। যারা এফোর্ড করতে পারে তাদের জন্য এটা একটা কমফোর্ট জার্নি হতে পারে। 100 বছর একটা ঐতিহ্য, এটা আবার পুনরায় আমাদের উপদেষ্টা মহোদয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আবার নতুন করে উনি পর্যটকদের জন্য এটা আবার নতুন করে চালু করছেন। লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে দেশে ফিরছেন 309 জন বাংলাদেশি। সকাল 9:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রত্যেকেই দেশে ফিরে বর্ণনা করেন তাদের তিক্ত অভিজ্ঞতার। অভিযোগ করেন লিবিয়ায় মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে খোদ বাংলাদেশিরাই। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন 3 বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরেই বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। নিয়ে গেছিল যে বড় বড় কাম আছে, কন্ট্রাক্টারি করতে পারবা বা বেতনদারি করলে 3,000-4,000 টাকা বেতন দিব, এরকম করে নিছে। শুক্রবার আমার বাবা মারা গেছে, আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের 7 জনকে তুলে নিয়ে দাবি করা হয় 70 লাখ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। মাফিয়া বাংলাদেশি, মাফিয়া সম্পূর্ণ বাংলাদেশি। আমি এই অবস্থা, আমরা 7 জন লোকের কাছ থেকে 9.5 লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছি। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে দেশে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলেরই অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরত্ব। অভিযোগ সেসব চক্র পরিচালনা করেন বাংলাদেশিরাই। মাফিয়া মানে আমাকে বাঙালি হলো খারাপ,
মাফিয়া বানাই বাঙালি, আর তাকেও তো দোষ দিয়ে লাভ আছে। বেঙ্গাজি, ত্রিপলি, যে মিশতা যেটা আছে সব জেলেই বাংলাদেশ পাবে। আমি জেলে ছিলাম প্রায় 2.5 মাস জেলে ছিলাম। রাতের বেলা মনে করেন ধরেন আসে মাফিয়া আসে মনে করেন দরজা টরজা ভাঙ গেলে আমাকে ধরে চলে যায়। ওরা পাসপোর্ট নিয়ে যায়, নিয়ে ছিঁড়ে ফেলে ফালাই দেয়, মানে ওদের কাছে লেখা দেয়। ওই মাফিয়ারা লিবি করে টাকা দিয়া বাংলার কাজে যাওয়ার সময় ধরে নিয়ে টাকা লয়। যে মারার কোনো শুরু শেষ নেই। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে দেশে ফিরবেন আরও 3 শতাধিক প্রবাসী শ্রমিক। এর আগে 9 অক্টোবর প্রথম দফায় 309 জন দেশে ফেরেন। নিবিড় সাহা, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। এখনো পুরোপুরি শীতের সবজি বাজারে না আসতে কিছুটা স্বস্তি ফিরেছে দামে। এদিকে বাজারে নদী খালের মাছের সরবরাহ বাড়ায় একই জায়গায় দাঁড়িয়ে আছে মাছের দর। আবার গত সপ্তাহ থেকে কিছুটা নেমেছে মুরগির দাম। দর্শক, বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। কয়েক মাস ধরেই সবজির দাম চড়া থাকায় ভুগতে হয়েছে সাধারণ ক্রেতাদের। তবে বাজারে শীতে সবজি আসা শুরু হয় কমেছে দামের তেজ। কেজিতে অন্তত 20 টাকা কমেছে বেগুন, সিম সহ সব ধরনের সবজি। সবজি আস্তে আস্তে ইনশাল্লাহ আমদানি হইতেছে, দাম কম যাচ্ছে। সিম গত সপ্তাহে বেশি 160 টাকা কেজি, আজকে বেশি 100-120 টাকা কেজি। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজি থেকে 20 থেকে 30 থেকে 40 টাকা কমছে। চিচিঙ্গা, ডেঙ্গা, নতুন বেগুন এগুলো বাজার আসছে, এখন নতুন মাল, এখন সিজন আস্তে আস্তে সিজন আইছে, মালের দামও কমতে আছে। সবজির দাম কমায় স্বস্তির শ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। গত বাজারের দাম একটু চড়া ছিল সবজির দাম, এই সপ্তাহে একটু কম মনে হচ্ছে আর কি। শীতের কারণে অনেকগুলো সবজি বাজার আসছে, তো এই কারণে হয়তো একটু দাম কিছুটা নিম্নমুখী মনে হচ্ছে আমার কাছে। বরবটি আমি 5 কেজি কিনছি 100 টাকায়, আমি পেঁপে কিনছি 6 কেজি 100 টাকায়। যথেষ্ট কম আছে আগের চেয়ে, মোটামুটি বর্তমানে সন্তুষ্ট। সবজির দামটা একটু কম লাগলো, ফুলকপি, তারপর মূলা আর আদার্স মোটামুটি কম বেশি আছে আর কি। এদিকে গরুর মাংসের দাম কিছুটা কমলেও বেড়েছে খাসির মাংসের দাম। তবে দামের তালিকায় একই জায়গায় দাঁড়িয়ে আছে মুরগি। পাকিস্তানিটা বেচা 290 টাকা, ব্রয়লার 170 টাকা, আর কালার বার যেটা এটা 250 টাকা বিক্রি করতেছে। গত সপ্তাহে অনুযায়ী প্রায় ডজনে 10 টাকা 15 টাকা কমে গেছে। ঠিক আছে, আগে ছিল আমরা কিনে আনতাম 1100 টাকা দর, এখন আমরা বিক্রি করি 1100 টাকা দর। বাংলাদেশে কার্তিক মাস শুরু হয় কমেছে নদী খালের পানি, তাই বাজারে দেশি মাছের সরবরাহ বাড়েনি মাছের দাম। পানি শুকাইছে, নদী নালা খাল বিলের পানি কমছে, এখন মাছ আমরা বাজারে পাইতেছি। গত সপ্তাহে একটু বেশি ছিল, এই সপ্তাহে একটু আনুপাতিক হারে কম মনে হচ্ছে। বাজারে মাছের দাম কেজিতে 20-50 টাকা কম আছে। স্পষ্ট 26-27 তারিখ থেকে আসলে মাছের দাম আরো কমবে। এখন স্থিতিশীল এবং মাছের পর্যাপ্ত সরবরাহ আছে, চাহিদাও আছে। এই ট্যাংরা আমার ছিল 700 টাকা কেজি, 800 টাকা কেজি, আজকে বেচতেছি 600 টাকা কেজি। শিং মাছ বেচতেছি 400-450 টাকা কেজি। মাছের সরবরাহ বেশি থাকার কারণে মাছের দাম কম। তবে মুদি পণ্যে এখনো নেই স্বস্তির খবর। চাল, ডাল ও মশলা বিক্রি হচ্ছে আগের সপ্তাহের দামেই। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। শেরপুরের নালিতা বাড়িতে নলকূপ বসাতে গিয়ে বেরিয়ে এসেছে গ্যাস, আর সেই গ্যাসেই বিপজ্জনকভাবে চলছে গ্রামের মানুষের রান্না। এতে একদিকে যেমন উচ্ছ্বসিত এলাকার মানুষ, অন্যদিকে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার ভয়ে রয়েছেন তারা। শাকিল মুরাদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। গ্যাস লাইন কিংবা দিয়াশলাই দিয়ে আগুন ধরালেই বোঝা যায় মাটি নিচ থেকে বের হচ্ছে গ্যাস, আর সেই গ্যাসেই চলছে গ্রামের মানুষের রান্না। এমন ঘটনা ঘটছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে। নূর মোহাম্মদ জানান, গেল 14 অক্টোবর সকালে শ্রমিক দিয়ে সাবমার্সিবল পাম্প বসানোর জন্য 1.5 ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করতে যান। এ সময় 55 ফুট গভীরে পাইপ বসানোর পর পাইপ উপরে উঠে আসে এবং অনবরত গ্যাস বের হতে থাকে। এরপর বাড়ির অন্য পাশে আরো 2টি জায়গায় 45 ও 40 ফুট খনন করলেও সেখান থেকে গ্যাসের সন্ধান মেলে। প্রথম বোরিংটা কাটছি, যারা 45 ফুট যাওয়ার পরে মনে করেন উপরে পানি মানে বল্ল করে যাবে, মিস্ত্রি সিরিয়া আসবে, তাহলে মনে করেন এটা হইল না। না হলে 2 নম্বর এই জায়গায় এসেছি, ওইটাই একই অবস্থা। 3 নম্বরে গেছি 45 ফুট দিলে ওইটাও একই অবস্থা। 15 অক্টোবর থেকে সেই গ্যাসেই প্রতিদিনের রান্না সারছেন নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের বাড়ির মানুষ। বিনামূল্যে গ্যাসে রান্না করতে পেরে খুশি তারা। মানুষ খাইতেছে, দেখতেছে, রান্না বাড়া করতে, খাওয়া দাওয়া করতেছে, রান্না বাড়া করতেছে, খাইতেছে, ডিম ভাজি, আলু ভাজি সবকিছু করতেছে, হইতেছে।
তবে এমন অনিরাপদভাবে গ্যাস বের হওয়া নিয়ে শঙ্কায় এলাকার মানুষ। এর সংস্পর্শে যদি কোনো আগুন নিয়ে কেউ যদি খেলা করতে আসে, সেক্ষেত্রে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যারা রাষ্ট্রীয় দায়িত্বভারে আছেন, এটা গ্যাস কর্তৃপক্ষের মাধ্যমে একটা তদন্ত করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেন জরুরি ভিত্তিতে একটা ব্যবস্থা নেওয়া হয়। এদিকে বিষয়টি নজরে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই বিষয়ে আমরা স্থানীয় যে কর্তৃপক্ষ আছে, আমাদের গ্যাস তদন্তকারী যে কর্তৃপক্ষ, তিতাস গ্যাসের মাধ্যমে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি, যদি এখানে গ্যাসের প্রাপ্যতা সঠিক পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে গ্যাসের উৎস নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে এলাকার মানুষের মধ্যে। তারা দ্রুত এই ঘটনার অনুসন্ধানের দাবি জানিয়েছেন। মনিরা কাজুরি, ৭১। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে গরম বেড়েছে বলছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে। আবহাওয়া অফিস বলছে এই লঘুচাপটি পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে। পূর্বাভাসে বলা হচ্ছে লঘুচাপটি শক্তি অর্জন করে নিম্নচাপ হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশে প্রবেশ করবে। তাই আগামী ২৯ অক্টোবর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে ২ থেকে ৩ দিন চলতে পারে। ঢাকাতে ডিসেম্বরের আগে শীতের দেখা মিলছে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল কি একটা সুস্পষ্ট লঘুচাপ থেকে সেটা লঘুচাপ আকারে ভারতের তামিলনাড়ু দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং আজকে আবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে, অর্থাৎ এটা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যখন কোনো সাগরের কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় একটা স্থলভাগে প্রবেশ করে, তখন এটা আরও বিস্তার লাভ করে। ফলে এটা যখন চতুর্দিকে ছড়াই পড়বে, এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন হয়তো সেটা এই মাসের শেষের দিকে ২৯ অক্টোবরের দিকে এটা বৃষ্টিটা শুরু হতে পারে। নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পোলিও দিবস। এবারের প্রতিপাদ্য পোলিও নির্মূল করুন প্রতিটি শিশু, প্রতিটি টিকা সর্বত্র। প্রতি বছরের মতো বিশ্ব পোলিও দিবস পালন করল রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে র্যালির মাধ্যমে বিশ্ব পোলিও দিবসের কার্যক্রম শুরু করেন তারা। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চিত্রাঙ্কন সেমিনার ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। সেমিনারে পোলিও নির্মূল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী ও জাতীয় পোলিও পরিস্থিতির সবশেষ পরিস্থিতি জানানো হয়। এছাড়া বক্তারা বলেন, অ্যান্ড পোলিও নাও উদ্যোগের মাধ্যমে সারা বিশ্ব থেকে পোলিও নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রোটারি। দেশে পোলিও টিকা কার্যক্রম শুরু হয় ১৯৭৯ সালে। তবে পোলিও নির্মূলের জন্য নিরবিচ্ছিন্নভাবে আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিক ও উপ আঞ্চলিক টিকা দিবস ধারাবাহিকভাবে পালন শুরু হয় ১৯৯৫ সালে। সিটি কর্পোরেশন ঘোষণায় সন্তোষ জানিয়েছেন সাভার ও আশুলিয়ার মানুষ। তারা বলছেন, এই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় তাদের জীবনযাপন ছিল অব্যবস্থাপনায় ভরা। যোগাযোগ, জলাবদ্ধতা সহ কিছু নাগরিক দুর্ভোগ ছিল চূড়ান্ত। এখন তাদের আশা, সিটি কর্পোরেশন কাজ শুরু করলে তাদের সার্বিক জীবনযাপন সুষ্ঠু হবে। রায়ান বিন আমিনের তথ্য, ছবিতে দেখুন প্রতিবেদন। সাভার ও আশুলিয়া থানা মিলে সাভার উপজেলা একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। শিল্প পুলিশের হিসেবে গোটা উপজেলায় ছোট বড় মিলিয়ে কারখানার সংখ্যা ১,৮০০-র মতো। বেশিরভাগ বাসিন্দাদের মত, অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই শিল্পাঞ্চল। কারখানার পাশাপাশি এখানে রয়েছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ও বিশাল আবাসিক এলাকা। কিন্তু এটি গড়ে তোলার সময় ন্যূনতম পরিকল্পনা করা হয়নি, যে কারণে পদে পদে সমস্যার মুখে পড়েন সবাই। তাই বাসিন্দারা ভাবছেন, সিটি কর্পোরেশন গঠন হলে মানুষের জীবনমানে পদ্ধতিগত বদল আসবে, পরিকল্পিতভাবে গড়ে উঠবে সার্বিক অবকাঠামো। যদিও নাগরিকদের কেউ কেউ বলছেন, কর বৃদ্ধি সহ কিছু নতুন সমস্যার মুখোমুখি হবেন তারা। কলকারখানার কাজ বাড়বে, সব দিক দিয়ে আমাদের সুবিধা হবে। ইভেন এখনো সাভার এবং আশুলিয়ার অনেক জায়গায় আপনার রাস্তাঘাটের প্রচুর খারাপ অবস্থা। আশা করছি সবার জন্য এটা ভালো হবে।
কিছু কিছু সিটি কর্পোরেশনে জ্যামজট থেকে শুরু করে অতিরিক্ত মানুষজনের চাপের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আশা করছি সাভারে হবে না। পৌর যে বা সিটি কর্পোরেশনের যে কর ধরা হয় সেই কর যাতে অতিরিক্ত না আদায় করা হয়। সবকিছু গুছিয়ে উঠতে সময় লাগলো সিটি কর্পোরেশন বলে নাগরিক হিসেবে অবশ্যই সবাই বেশি সুবিধা ভোগ করবে। এদিকে সিটি কর্পোরেশন গঠনে খুশি সাভারের বেশিরভাগ জনপ্রতিনিধি। তারা মনে করেন এতে মানুষের জীবনমান বাড়বে। আমরা মনে করি সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে আমরা আমাদের চাওয়া পাওয়া গ্রিন সিটি ক্লিন সিটি হিসাবে এই সিটি কর্পোরেশন অর্থাৎ সাভার আশুলিয়া স্থান হবে। প্রথম পর্যায়ে জনগণ একটু সুবিধা কম পাবে, কারণ নতুন একটা কিছু হলে সেটার সুবিধা ভোগ করতে হলে কিছুদিন সময় লাগে। আর উন্নয়ন বিশেষজ্ঞদের মত, নতুন সিটি কর্পোরেশন গঠনের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে নগরায়ন নিশ্চিত করা যাবে। কার্যক্রম উন্নয়ন নিয়ন্ত্রণ পরিকল্পনা ছাড়া আসলে সিটি কর্পোরেশন আমরা করব, কিন্তু এইগুলো যদি না হয় তাহলে আবার কর্পোরেশন করে লাভ হবে না। এই জন্য অবশ্যই পরিকল্পনার এক ধরনের উন্নয়ন দরকার, উন্নয়ন নিয়ন্ত্রণ দরকার। এখানে যারা শিল্পপতি আছেন তাদেরকেও একটা আইনের ছকে, প্ল্যানিং এর ছকে বাঁধা দরকার। তারা অনেক আইন মানতে চান না। সাভার এবং আশুলিয়া বর্তমানে জনসংখ্যা 50 লাখের বেশি। এর একটি বড় অংশ শ্রমজীবী। সিটি কর্পোরেশন কার্যকর হলে বিলুপ্ত হবে 2টি থানা, 1টি পৌরসভা এবং 12টি ইউনিয়ন। শাকিলা শম্পা, 71। এই শহরের শব্দে মিশে আছে কোলাহল, ব্যস্ততা আর ধুলোবালি। বিশাল অট্টালিকার মাঝে চড়ুই, শালিক বা কাঠবিড়ালির অবাধ ও ভীতিহীন চলাচল আজ আর নেই। এদের বাসভূমি এখন নোংরা, পরিত্যক্ত ও ভূমিদস্যুদের দখলে। বিপরীতে এমন মানুষও পাওয়া যাবে যার পরম মমতায় আপন হয়ে গেছে এসব ছোট্ট প্রাণীকুল। দর্শক, সেই গল্পই তুলে ধরেছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন। মাধবীলতার শাখা প্রশাখা বিছানো চারুকলার বাউন্ডারির দেয়াল। ক্লান্ত পথিক নীরব মনে সেখানে একটু দাঁড়ালে শুনবে পাখিদের কিচিরমিচির, দেখবে কাঠবিড়ালিদের দৌড়ঝাঁপ। ভর দুপুরে মাধবীলতায় চড়ুই আর শালিকের কিচিরমিচিরের শব্দ যেন বেড়ে যায়। চলতি পথে হঠাৎ ক্যামেরার চোখ আটকে যায় এমন দৃশ্যে। ইঁদুর কাঠবিড়ালির খাবার নিয়ে লুকোচুরিতে। কিছুক্ষণ অপেক্ষা 71-এর ক্যামেরা। ইঁদুর মানুষ দেখলে দৌড়ে পালায়, অথচ মুখ তুলে নির্ভয় খাবার খাচ্ছে মানুষটির হাতে। কুকুর, বিড়াল কিংবা পাখিকে অনেকেই পোষ মানায়, তাই বলে ইঁদুর। কাঠবিড়ালি, ইঁদুর আর চড়ুই শালিকের খাবার শেষে নিজের খাবারের প্রস্তুতি মানুষটির। এরই মাঝে পণ্য কিনতে ক্রেতাদের ভিড়ও আছে। কথা হয় বাংলাদেশের স্বাধীনতার সমান বয়সী কামাল উদ্দিন সেন্টুর সাথে। 8ম শ্রেণী পাস সেন্টু এক যুগেরও বেশি সময় ফুটপাতে কালো সুতোয় বাঁধানো লকেট, মালা, হাতে বানানো আংটি, ব্রেসলেট এসব বিক্রি করছেন। আর বছর 4 ধরে ভর দুপুরে ইঁদুর, কাঠবিড়ালি আর পাখিদের খাবার দিয়ে অদৃশ্য বন্ধন গড়ে তুলেছেন। ঢাকার হাজারীবাগে জন্ম, আগে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করেছেন, চাকরিও করেছেন কিছুদিন। সংসদ ভবন করছি, মেলায় করছি, অনেক জায়গায় করছি। একজন সেন্টু কেন নিজের খাবার তুলে দেন ওদেরকে, যার নিজের খাবারের সংস্থান করতেই কষ্ট হয়? আমার নিজের খাওয়ার ঠিক নেই, এটা তা ঠিক বলছেন। পরোটা খাওয়াই, চানাচুর খাওয়াই, বিস্কিট খাওয়াই, মুড়ি খাওয়াই, আর তারপরে অনেক সময় পাউডিও খাওয়াই। খাবারের জন্য উদ্ভ্রান্ত হয়ে ইঁদুর কাগজ আর ফসল কাটে। পাখি অস্থির হয়ে ওঠে বলে ভাবেন সেন্টু। তার ভাবনা, মানুষ শুধু ক্ষুধায় উন্মাদ হয়ে ওঠে, তাই খাবার সরবরাহ রাখতে হবে সৃষ্টির সকল প্রাণীর জন্য। এখানে বসে থেকে যে চিন্তা করলাম, এই ইঁদুরগুলি লাফালাফি ছুটাছুটি করছে, ক্ষুধার জন্য বেকুল হয়েছে। চিন্তা করলাম এরা খাওয়া পায় না, এদিক সেদিক ঘুরে, তো আমার মনটা একটু খাওয়া দেয়। এরা তো শুধু খাওয়ার চায়, তত বিলাসিতা, তাদের বিলাসিতা নাই। মানুষ সৃষ্টির সেরা, তার অনেক দায়িত্ব। চা, সিগারেট ও পানসহ বাড়তি সব বাদ দিয়ে সেই টাকায় প্রাণীদের খাবার বিলিয়ে বেড়ান এই মানুষটি। প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তারা অনুভব করতে পারে, সেটাই তো অনেক বলে মনে করেন তিনি। আমি যদি সিগারেট, পান, চা, নাস্তা অনেক কিছু খাইতাম, এগুলি তো মানে পয়সা বিলুপ্ত হয়ে যেত। তা চিন্তা করলাম ওই পয়সাটুকু দিকে নাই, আমি এদেরকে খাওয়াই। মানুষটি ভাবে খোলা আকাশের নিচে তার এই দোকান একদিন হয়তো থাকবে না। মাধবীলতার আড়ালে পাখিগুলো তখনও কিচিরমিচির করবে, কাঠবিড়ালিগুলো অপেক্ষায় থাকবে খাবারের, ইঁদুরগুলো গর্ত থেকে উঁকি দেবে। তখনও মাধবীলতার পাতাগুলো হয়তো দোল খাবে, বিশ্বাস তখন হয়তো অন্য কেউ ডাকবে তার হয়ে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।
ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়ে থাকেন আলোচনায়। দীর্ঘদিন থেকেই হাতে নেই নতুন কোনো সিনেমা, তবে সেই খরা কাটিয়ে এবার ঘোষণা এসেছে নতুন ছবি মুক্তির। আসছে ঈদে মুক্তি পাবে পরিমণি অভিনীত সিনেমা ডোডোর গল্প। দর্শক, বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। 2 বছরের অপেক্ষার পর চিত্রনায়িকা পরিমণির সিনেমায় ফেরা ডোডোর গল্প দিয়েই। তবে সেই সিনেমার দৃশ্য ধারণ হয়েছে প্রায় 14 মাস ধরে। চলতি বছরের শুরুতে সিনেমাটির শুটিং শেষ হলেও মুক্তির তারিখ ঘোষণা হলো প্রায় 7 মাস পর। আগামী রোজার ঈদে মুক্তিকে সামনে রেখেই সিনেমাটির চলছে শেষ পর্যায়ের সম্পাদনার কাজ। আমাদের হয়ে গেছে, বিজিএম হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে। এখন আমাদের শুধুমাত্র এই কালার গ্রেডিং, এডিট, সামান্য এডিট আর কি, কালার গ্রেডিং, এই আর কিছু বাকি নেই। এবং আশা করতেছি আমরা এবার ঈদেই রিলিজ দিব। সরকার অনুদানের সিনেমাটি 2021-22 অর্থ বছরে অনুদান পেয়েছে 60 লক্ষ টাকা। নির্মাতা রেজা ঘটকের নির্মাণে সিনেমাটিতে পরিমণিকে দেখা যাবে কাজল চরিত্রে। 2 বছর পরে ক্যামেরার সামনে দাঁড়ানো, তো অনেকগুলো স্ক্রিপ্টের মধ্যে আসলে এমন কোনো একটা স্ক্রিপ্ট বা একটা গল্প বা একটা চরিত্রকে নির্বাচন করা নিশ্চয়ই আমার জন্য তো অনেক স্পেশাল। পরিমণির বিপরীতে ডোডোর গল্পে ফটোগ্রাফার চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক। এদিকে দীর্ঘদিন পর পরিমণির নতুন সিনেমার মুক্তির ঘোষণায় খুশি তার ভক্তরা। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।